স্টুডেন্টস, আগের ভিডিওতে তোমাদের সাথে প্রত্যক্ষ মজুরি আর পরোক্ষ মজুরি এই দুটো টপিক আলোচনা করছিলাম। আজকে দেখো এই যে পার্থক্যের কারণগুলো পড়লে আরও ভালোভাবে তোমাদের এই আইডিয়াগুলো ক্লিয়ার হবে। তো দেখো আগের দিন যেটা পড়ছিলাম, প্রত্যক্ষ মজুরি মানে যেটা সরাসরিভাবে উৎপাদনের কাজে যুক্ত এমন সব শ্রমিকদের যে মজুরি প্রদান করা হয় তাকে প্রত্যক্ষ মজুরি বা ডাইরেক্ট ওয়েজেস বলা হয়। তোমরা এবার থেকে চেষ্টা করো এই টার্মসগুলোর ইংলিশগুলো মনে রাখতে, কারণ ম্যাথস করবে তখন কিন্তু ইংলিশগুলোই লাগবে, তখন কিন্তু প্রত্যক্ষ মজুরি লিখতে পারবে না। নেক্সট দেখো বলেছে পরোক্ষ মজুরিটা কি ধারণা, না সরাসরি উৎপাদনের কাজে যুক্ত নয় এমন সকল শ্রমিকদের যে মজুরি প্রদান করা হয় তাকে পরোক্ষ মজুরি বলে। তারপর দেখো বলেছে প্রত্যক্ষ মজুরিকে কোনো নির্দিষ্ট কাজ, এটা তো একই বলেছে যে পয়েন্টটা এর আগে পড়ছিলাম ওরকমই সেম টাইপের লেখা, তাই ওটা আর পড়তে হবে না। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টটা। থার্ড পয়েন্টে চলে আসো। দেখো প্রত্যক্ষ মজুরি হলো উৎপাদনের মুখ্য ব্যয়, মানে প্রাইম কস্টের মধ্যে পড়ে। ঠিক আছে, প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মুখ্য ব্যয় নির্ণয় করার জন্য এই প্রত্যক্ষ মজুরি বিবেচনা করা হয়। আর ওইটা যেটা রয়েছে পরোক্ষ মজুরি, সেটা হচ্ছে কি না গৌণ ব্যয়, মানে মুখ্য নয়। ঠিক আছে, যখন উপরিব্যয় নির্ণয় করার জন্য মানে ওভারহেড কস্ট যখন আমরা ক্যালকুলেট করি তখন আমরা ইনডাইরেক্ট ওয়েজেসটা তার মধ্যে ইনক্লুড করি, মানে পরোক্ষ মজুরিটা কোথায় যাচ্ছে উপরিব্যয়ের মধ্যে। ঠিক আছে, কেননা এটা হচ্ছে গৌণ ব্যয়। তারপর দেখো বলেছে নিয়ন্ত্রণ। প্রত্যক্ষ মজুরির উপর নিয়ন্ত্রণ আরোপ করাই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য। প্রত্যক্ষ মজুরির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারলে মোট উৎপাদন ব্যয়কেও নিয়ন্ত্রণ করা যায়, তাই তো। তারপর দেখো পরোক্ষ মজুরিকে উপরিব্যয়ের অংশ হিসেবে বিবেচনা করে সমস্ত উৎপাদিত পণ্যের মধ্যে বণ্টন করে দেওয়াই উৎপাদন ব্যয় নির্ধারণের অন্যতম প্রধান কাজ। পরোক্ষ মজুরির উপর নিয়ন্ত্রণ ততটা প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় নয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পড়লাম এখান থেকে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে কি যে প্রত্যক্ষ মজুরি নির্ধারণের বেশ কয়েকটি গ্রহণযোগ্য পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলোর মধ্যে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করে প্রত্যক্ষ মজুরি হিসাব করা হয়। আবার দেখো পরোক্ষ মজুরির সেরকম কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, প্রয়োজন অনুযায়ী আর সুযোগ সুবিধা মতন এই পরোক্ষ মজুরির হিসাব করা থাকে। ঠিক আছে, নেক্সট দেখো এবার আসছে যে আমরা কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব নির্ধারণ করার জন্য, কি না মজুরির ব্যয় মানে ডাইরেক্ট ওয়েজ নয়, ওয়েজেস কস্ট বার করার জন্য যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরসগুলো। নাম্বার 1 দেখো কি না উৎপাদনে মনুষ্য শক্তির চাহিদা যথাযথ নিরূপণ, উপযুক্ত শ্রম শক্তির কার্যকারী নির্বাচন এবং প্রবেশন। নাম্বার 3 উপযুক্ত মানের প্রশিক্ষণ ব্যবস্থা। নাম্বার 4 সময়ের উপর বিশেষ করে হাজিরার উপর নিয়ন্ত্রণ। নাম্বার 5 অলস সময় এবং সময়ের যথাযথ ব্যবহারের উপর নিয়ন্ত্রণ। এগুলো একটু তাহলে খেয়াল রাখবে যে কি কি বিষয়গুলো বলেছে। যথাযথ মজুরির প্রদানের পদ্ধতি, যথাযথ উৎসাহ ভাতা ও বোনাস প্রদানের ব্যবস্থা, শ্রমিকের আবর্তনের হারের উপর নিয়ন্ত্রণ, শ্রমিকদের কার্যদক্ষতা ও উৎকর্ষতার উপর নিয়ন্ত্রণ, আর চুক্তিভিত্তিক আংশিক ও অস্থায়ী মজুরির উপর নিয়ন্ত্রণ। ঠিক আছে, নেক্সট দেখো এবার আসছে মনুষ্য শক্তি পরিকল্পনা। তো মনুষ্য শক্তি পরিকল্পনা মানে দেখো ম্যান পাওয়ার প্ল্যানিং। তো কি বলেছে, শ্রম বাবদ ব্যয় বা মজুরির জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের প্রধান ধাপ হলো সংগঠনের বিভিন্ন স্তরে কী পরিমাণ মনুষ্য শক্তির প্রয়োজন তা পরিমাণ নির্ধারণ করা। মূলত 2 ধরনের কাজের জন্য মনুষ্য শক্তির প্রয়োজন হয়। কি কি না একটা হচ্ছে মানসিক শ্রম, আর একটা কায়িক শ্রম, মানে একটা হচ্ছে মেন্টাল ওয়ার্ক আর একটা ফিজিক্যাল লেবার। উৎপাদনের জন্য মূলত কায়িক শ্রম মানে ফিজিক্যাল লেবারই প্রয়োজন হয়, কিন্তু বর্তমানে অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদনের জন্য স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ব্যবহার শুরু করায় কায়িক শ্রমের পরিবর্তে বর্তমানে মানসিক শ্রমের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। সঠিক কাজের জন্য উপযুক্ত যোগ্যতার শ্রমিক নিয়োগ করা এবং তাদের কাজের উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া মনুষ্যশক্তি পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ন্যূনতম উৎপাদন বজায় রাখার জন্য মানে মিনিমাম যেটা প্রোডাকশন,
সেটা যেন মেনটেন থাকে, তার জন্য প্রতিষ্ঠানে স্থায়ী শ্রমিক মানে সবসময় যেন যারা শ্রমিকরা থাকে নিয়োগ করা প্রয়োজন। এবং উৎপাদনের পরিমাণ বেড়ে গেলে প্রয়োজনীয় শ্রমিক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা যেতে পারে। কেননা স্থায়ী শ্রমিকদের ব্যয় সেই অর্থে স্থির, উৎপাদন হোক না হোক তাদেরকে একটি নির্দিষ্ট অঙ্কের মজুরি অবশ্যই প্রদান করতে হয়। মনুষ্য শক্তির পরিকল্পনার অন্যতম প্রধান কাজ হলো মনুষ্য শক্তির প্রয়োজনীয়তা নির্ধারণ করা। ঠিক আছে, তো প্রাথমিকভাবে দেখো বলেছে প্রতিষ্ঠানের সার্বিক মনুষ্য শক্তির চাহিদা নির্ণয় করতে হয়। অতঃপর মনুষ্য শক্তির এই চাহিদাকে বিভিন্ন কাজ বা উৎপাদনের প্রক্রিয়া অনুযায়ী আলাদা আলাদা ভাগ করে নিতে হয়। তাছাড়া কায়িক শ্রম ও মানসিক শ্রম, দক্ষ শ্রম ও অদক্ষ শ্রম মানে কি স্কিল্ড লেবার আর আনস্কিল্ড লেবার, এইভাবে শ্রমিকদের মেধার প্রয়োজনীয়তা চিহ্নিত করতে হয়। সঠিকভাবে মনুষ্য শক্তির পরিকল্পনার জন্য অর্থাৎ প্রতিষ্ঠানে শ্রমের চাহিদা নির্ধারণের জন্য সময় নিরীক্ষা এবং গতি নিরীক্ষা নামে দুটি বিশেষ কৌশল অবলম্বন করা যেতে পারে। সেই সঙ্গে কোনো কোনো প্রতিষ্ঠান কার্য বিশ্লেষণ কিংবা অন্যান্য কৌশলগুলিও অবলম্বন করে থাকে। তাহলে এবার আসছে দেখো, এতক্ষণ আমরা একটা কনসেপ্টটার ব্যাপারে জানলাম, এবার আমরা পড়ব গতি নিরীক্ষা কী। তো গতি নিরীক্ষা মানে দেখো ইংলিশে কি বলে না, মোশন স্টাডি। অর্থাৎ কোনো একটি কাজ বা উৎপাদন প্রক্রিয়া বিভিন্নভাবে বা পদ্ধতিতে সম্পন্ন করা যেতে পারে, কিন্তু সবচাইতে উৎকৃষ্ট উপায় বা পদ্ধতি নির্বাচন করতে হলে এই গতি নিরীক্ষার সাহায্য নিতে হয়। এই গতি নিরীক্ষা বলতে একজন শ্রমিক বা একটি যন্ত্রের কাজ করার সামগ্রিক প্রক্রিয়াটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করাকে বোঝায়। এই গতি নিরীক্ষার মাধ্যমে অকার্যকারী প্রক্রিয়া কিংবা পদ্ধতিতে বা অদক্ষ পদ্ধতিতে উৎপাদন প্রক্রিয়ার সম্পন্ন করার উপায়গুলিকে চিহ্নিত করে সেগুলো দূর করার ব্যবস্থা করতে হয়। ফলে অনাবশ্যকভাবে শ্রমিকদের শ্রমের ব্যবহার বন্ধ করে তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার ব্যবস্থা করা যায়। ঠিক আছে, আমি কেন এটা রিডিংয়ের মতন পড়াচ্ছি, কারণ এখান থেকে তোমাদের বোঝার মতন কিছু নেই, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। কিন্তু এই টপিকগুলো স্কিপ করে যাওয়াটাও উচিত নয়, কারণ একটু হলেও এটা কি না পড়ে গেলে তোমাদের পরবর্তী সময়ে কনসেপ্টগুলো বুঝতে, অঙ্কগুলো করতে অনেকটাই হেল্প হবে, যেগুলো তোমরা পরে যখন অঙ্কগুলো আসবে তখন বুঝবে যে এগুলো কেন পড়ানো হচ্ছে। তো দেখো কি বলেছে তারপর, E.B. গিলবার্ট একবার অন্তত পড়ে গেলে তো অসুবিধা নেই, আর আমি তো বলেই দেবো যে কোন কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট। E.B. গিলব্রিথ নামে একজন ব্যবস্থাপনা বিশারদ এই নিরীক্ষা বা পর্যবেক্ষণ পদ্ধতি আবিষ্কার করেন। তাহলে এটা ইম্পর্ট্যান্ট, দেখো আসতেই পারে যে গতি নিরীক্ষা কে করেছেন আবিষ্কার, তো উত্তরটা হবে E.B. গিলব্রিথ। তার এই পদ্ধতি অনুযায়ী প্রতিটি কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র, এই যে খুব ইম্পর্ট্যান্ট, ক্ষুদ্র ক্ষুদ্র অনুকাজে বিভক্ত করে প্রতিটি স্তরে সেগুলো অনুধাবন করা যায়। সামগ্রিক কাজগুলির মধ্যে কোন কোন কাজকে অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে তা চিহ্নিত করা যায়। ফলে প্রক্রিয়া একই থাকলেও তার অন্তর্ভুক্ত ছোট ছোট কোনো কাজ বাদ দিয়ে সার্বিকভাবে প্রক্রিয়াটি ছোট হয়ে যায় এবং শ্রমিককে একই কাজের জন্য একই প্রক্রিয়া অনুসরণ করা সত্ত্বেও অনেক কম সময় ব্যয় বা পরিশ্রম করতে হয়। অনেকে এই গতি নিরীক্ষাকে পদ্ধতি নিরীক্ষা নামেও চিহ্নিত করে থাকেন। তাহলে দেখো এর মধ্যেই একটা কোয়েশ্চেন লুকিয়ে রয়েছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারলে কেন পড়াচ্ছি। গোটায় আসতে পারে যে কি না গতি নিরীক্ষার আরেকটা নাম কি, পদ্ধতি নিরীক্ষা। ঠিক আছে, মজুরির ব্যয় নির্ধারণের এই গতি নিরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ। তো কারণগুলো দেখো, সুবিধাগুলো কি কি না, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি হয়। ঠিক আছে, কেননা দেখো এই পদ্ধতি অবলম্বন করা হলে শ্রমিকরা সঠিক পদ্ধতি অবলম্বন করার নির্দেশ পায়। ঠিক আছে, উপযুক্ত কৌশল অবলম্বন করার সুযোগ পায় এবং সর্বোপরি অপ্রয়োজনীয় প্রক্রিয়াগুলোর প্রয়োগ রোধ করা যায়। উপযুক্ত ব্যবহার, এই পদ্ধতি অবলম্বন করা হলে শ্রমিকদের কর্মদক্ষতায় বৃদ্ধি পায় না, যন্ত্রের উপযুক্ত ব্যবহারও সম্ভব হয়। উৎপাদনের জন্য যন্ত্রটি কখন কাজ শুরু করবে কিংবা কখন সেটিকে বন্ধ করে দিতে হবে, এই ধরনের প্রয়োজনীয় ধারণা এই গতি নিরীক্ষার মাধ্যমে জানা যায়। কাজের সরলীকরণ হয়ে যায়। ঠিক আছে, কেননা দেখো প্রতিটি অংশকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে সবচাইতে সহজ ও সরল উপায়ে সেটি সম্পন্ন করার উপায় নির্বাচন করা হয়। ফলে সার্বিকভাবে কাজটি সরল প্রক্রিয়ায় পরিণত হয়।
তাহলে এই যে এখান থেকে তোমরা ভেতরগুলো পড়ার দরকার নেই, জাস্ট হেডিংগুলো মনে রাখবে তাহলেই হবে। এবার আসছে দেখো নাম্বার সি, সময় নিরীক্ষা। তো সময় নিরীক্ষা কি না, টাইম স্টাডি। সামগ্রিকভাবে কোনো উৎপাদন প্রক্রিয়াকে বিশদভাবে বিশ্লেষণ করার পর প্রতিটি ক্ষেত্রে সময়ের ব্যবহারের পর্যবেক্ষণ ও তার লিপিবদ্ধনের কারণ কলা হলো সময় নিরীক্ষা। তো দেখো কি বলেছে, সময় নিরীক্ষার মূল উদ্দেশ্য হলো কোনো একটি কাজ বা উৎপাদন প্রক্রিয়াকে সম্পন্ন করতে হলে ঠিক কত সময়ের প্রয়োজন তার পরিমাণ নির্ধারণ করা, যেটা আমরা হেডিংটা দেখেই বুঝতে পারছি মানেটা। ঠিক আছে, তো দেখো বলেছে কোনো একটি কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়ের পরিমাণ নির্ণয় করার জন্য প্রতিটি কাজকে কতকগুলি ছোট ছোট ভাগে ভাগ করতে হয়। এই ছোট ছোট কাজগুলিকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করতে হয় এবং সেগুলির জন্য প্রয়োজনীয় সময়ের পরিমাণ নির্ধারণ করতে হয়। পরে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য প্রয়োজনীয় সময়ের যোগফল নির্ধারণের মাধ্যমে সম্পূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় সময়ের পরিমাণ জানতে হয়। তবে সময় নিরীক্ষার আগে গতি নিরীক্ষার কাজটি করে নিতে হয়। তাহলে দেখো এখানে একটা কোয়েশ্চেন লুকিয়ে রয়েছে যে সময় নিরীক্ষার আগে গতি নিরীক্ষা করতে হয় না গতি নিরীক্ষার আগে সময় নিরীক্ষা। তো মনে রাখতে হবে গতি নিরীক্ষার কাজটা সময় নিরীক্ষার আগে হয়। এবার দেখো বলেছে যে কি না গতি নিরীক্ষার উপর ভিত্তি করেই সময় নিরীক্ষার কাজটি করতে হয়। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট। এবার দেখো কী কী স্টেপস বা ধাপ এগুলো দেখতে হবে। প্রথম ধাপ বা প্রথম স্টেপ কি, অ্যানালিসিস অফ ওয়ার্ক বা প্রতিটি কাজের বিশ্লেষণ। নেক্সট স্টেপ কি, প্রক্রিয়াটির আদর্শমান স্থির মানে স্ট্যান্ডার্ড প্রসেস, কীরকমভাবে কাজটা করতে হবে। নেক্সট দেখো নাম্বার 3 হচ্ছে আদর্শ প্রক্রিয়াটি ভিত্তি করে সময় নিরীক্ষার কাজ সম্পন্ন করা। সুবিধা দেখো, যে কাজের আদর্শ সময় নির্ধারণ করা হয় তার উপর ভিত্তি করে মজুরি নির্ধারণ করা যায় এবং শ্রমিকদের বোনাস সেইভাবে করা যায় ব্যবস্থা। সময় নিরীক্ষার সাহায্যে শ্রমিকদের কাজের দক্ষতা বৃদ্ধি পায়, কেননা নির্দিষ্ট কোনো কাজ দেখো সম্পন্ন করার আদর্শ সময়ের পরিমাণ এই সময় নিরীক্ষার মাধ্যমে জানা যায় এবং সেই আদর্শ সময়কে মাপকাঠি হিসেবে ধরে শ্রমিকরা তাদের দক্ষতা বৃদ্ধির সচেষ্ট হয়। যেহেতু সময় নিরীক্ষার সাহায্যে কোনো কাজ করার আদর্শ সময় জানা যায়, প্রতিষ্ঠানের শ্রমিকদের মোট চাহিদা নির্ধারণের কথা যথেষ্ট সহজ হয়ে যায়, কাজ যথেষ্ট সহজ হয়ে যায়। শ্রমিকদের মজুরি বাবদ ব্যয়ের জন্য প্রয়োজনীয় বাজেট এই সময় নিরীক্ষার উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। উৎপাদন ব্যয়, বিশেষ করে মজুরি বাবদ ব্যয়ের উপর প্রয়োজনীয় নিয়ন্ত্রণ এই সময় নিরীক্ষার সাহায্য করা হয়। ঠিক আছে, তো দেখো এবার আমরা এই এক্সাম্পলটাতে চলে যাব। এখানে একটা ম্যাথস আছে যেটা পড়তে হবে। দেখো কি বলেছে, কত ইউনিট একটা ওয়ার্ক মেজারমেন্ট স্টাডি করা হয়েছে একটা ফার্ম মানে একটা কোম্পানিতে 20 ঘন্টার জন্য। আর এই ইনফরমেশান থেকে কি পাচ্ছি না কত ইউনিটস প্রডিউসড হচ্ছে 600। আইডল টাইম কতক্ষণ না 25%। পারফরমেন্স রেটিং দেখো বলেছে 120%। আর অ্যালাওয়েন্স টাইম বলেছে 10% অফ স্ট্যান্ডার্ড টাইম। তো বলেছে স্ট্যান্ডার্ড টাইম কতক্ষণ লাগবে কাজটা শেষ করতে। তো দেখো কি বলেছে না অবজার্ভড টাইম পার ইউনিট ইন মিনিটস, মানে অবজার্ভ টাইম পার ইউনিট ইন মিনিটস বলেছে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো কতক্ষণ ঘন্টা করেছে, 20 ঘন্টা, এক একটা ঘন্টা 60 মিনিট, তাহলে ইন্টু 60 করেছে। ইন্টু দেখো 75/100 কেন করেছে না আইডল টাইমটা বাদ দিতে হয়। আইডল টাইম মানে কি, যতক্ষণ কাজ করেনি, যদি যতক্ষণ কাজ করেনি সেটা যদি 25% হয় তাহলে 100%-এর মধ্যে কতক্ষণ করেছে কাজ, 75%। 100 - 25, এই জন্য দেখো ইন্টু 75/100 করেছে। ডিভাইডেড বাই 600 কেন করেছে না পার ইউনিট বার করতে হবে তার জন্য। তো দেখো কতক্ষণ সময় লাগছে না 1.5 মিনিট। তো দেখো এই 1.5 মিনিট সময় পারফরমেন্স রেটিং বলেছে 120%। তাহলে নর্মাল টাইম পার ইউনিট অ্যাট 100% রেটিং ইজ, মানে এই যে 1.5 মিনিটটা বলেছে অ্যাকচুয়ালি 100-এর ভ্যালু। তাহলে 120% যদি আমি পারফরমেন্স রেটিং করতে চাই তাহলে আমার কত মিনিট লাগবে, তো সেটা দেখো বার করেছে 1.8 মিনিটস। ঠিক আছে, অ্যালাওয়েন্স টাইম এবার দেখো বলেছে কত না 10% অফ স্ট্যান্ডার্ড টাইম। তাহলে স্ট্যান্ডার্ড টাইমের যদি অ্যালাওয়েন্স টাইম হচ্ছে 10%, তার মানে 10% কাজ মানে
ওটুকু ছাড় দিচ্ছে অ্যালাওয়েন্স টাইম। তাহলে স্ট্যান্ডার্ড টাইম কত হবে না 100, তাই তো? কেননা এটা দেখো 1.8 ডিভাইডেড বাই 90 ইন্টু 100 হবে। কেননা এই 1.8 যেটা নর্মাল টাইম, এটা অ্যাকচুয়ালি দেখো 90কে বোঝাচ্ছে। আর কেননা এটা হচ্ছে অ্যালাওয়েন্স টাইম, অ্যালাওয়েন্স টাইমটা বলে দিয়েছে স্ট্যান্ডার্ড টাইমের 10%। তো অ্যালাওয়েন্স টাইমটাকে যদি বাদ দিই, মানে 100 থেকে যদি 10 বাদ দিই, তাহলে 90 পড়ে থাকবে। তো 1.8টা বোঝাবে 90কে। তাহলে 100-র ভ্যালু কত হবে না ইন্টু 100 ইকুয়ালস টু 2 মিনিট। ঠিক আছে, এই অঙ্কটা অতটাও ইম্পর্টেন্ট নয়। এরকম আরেকটা অঙ্কও রয়েছে, এটা দেখে নেবে, সেম টাইপেরই রয়েছে, একটুখানি এটা জটিল লাগবে, গুলানো লাগবে। যদি যেভাবে বললাম বুঝতে পারো তো ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি এটা আমার পক্ষে আর বোঝানো সম্ভব নয়। যদি না বুঝতে পারো এটা ছেড়ে দিও, এটা অতটাও ইম্পর্টেন্ট অঙ্ক নয়, একটু দেখে নিলেই এটা হবে। ঠিক আছে, নেক্সট দেখো এবার আসছে সময় লিখন। তো সময় লিখন এই টপিকটা আমি নেক্সট দিন থেকে শুরু করব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, তো আজকের ভিডিওটা যদি বুঝতে পারো তাহলে একটা অন্তত লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করো, যাতে কিনা আমি বুঝতে পারি যে তোমাদের এই ভিডিওগুলো কাজে লাগছে আর নতুন আমি এই ভিডিওগুলো বানানোরও আগ্রহ পাই।